এখন এই পরিবর্তিত প্রেক্ষাপটের পরে শিবিরের একটা ব্যাপক আধিপত্য, ছাত্রদলের একটা ব্যাপক আধিপত্য, শক্তি আছে, সংখ্যা বেশি, বিকজ সেখানে একটা বেনিফিট আছে, আবার আরো নানা ধরনের ফ্যাসিলিটিস আছে যেটা অন্য ছাত্র সংগঠনগুলো দিতে পারবে না। কিন্তু এই পট পরিবর্তনের পূর্বে কিন্তু তাদের এই দৃশ্যমান আপনার শোডাউন বলেন, কিন্তু সেই সময় যদি দেখেন যে আমাদের এই যে বিচ্ছিন্ন কয়েকজন তরুণ, সেটা কয়েকটা সংগঠনের 2-4 জন, তারা বিভিন্ন ইস্যুতে সবসময় কিন্তু ধারাবাহিকভাবে তাদের ভয়েস রেজ করেছে এবং সেই সময় তাদের পাশে ছিলেন আমাদের এই যে বলে এখান থেকে সরি আমি অনেক শিক্ষকের নাম মিস করতে পারি, কিন্তু আমি যেমন এখন যে এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তার সাথে আমার খুব বেশি দেখা সাক্ষাৎ হয় নাই, কিন্তু তার কথা জানতাম। 2018 সালে আমাদের ছাত্র নেতৃবৃন্দ যারা এখান থেকে কোটা সংস্কার আন্দোলন করেছে তারা বলেছিল যে সে পজিটিভ এবং ছাত্রদের বিভিন্ন প্রোগ্রামে সে পাশে দাঁড়াতো। ফরিদ স্যার, ইফতেখার স্যার, আরও কয়েকজন শিক্ষক, মানে এরকম বলা যায় 5-6 জনের নাম আমি বা 5-6 জনকে দেখেছি যে মোটামুটি তারা ছাত্রদের পক্ষে এরকম কথা বলতো কিংবা পাশে দাঁড়াতো। এই বিশ্ববিদ্যালয়ে তো অনেক শিক্ষক। তাহলে আজকে ধরেন আমরা এই গণ-অভ্যুত্থান, আমরা যে কোনো পরিস্থিতিতে যাই হোক একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনের পরে অনেকেই নিজেদেরকে বিভিন্নভাবে জাহির করছে, বিভিন্ন স্টেক নেওয়ার জন্য। কেউ ইউজিসিতে যাবে, কেউ পিএসসির সদস্য হবে, কেউ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন ধরনের একটা ভাগ বাটোয়ারা হচ্ছে। কিন্তু বিএনপি পন্থী লোকজন তারা বলছে যে আমাদের তো এই 20টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 5টা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আমরা পাই। ধরেন আরেকজন বলছে যে 3টে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তো আমাদেরকে দিবেন, সচিবের পদোন্নতি হচ্ছে। এইভাবে একটা ভাগ বাটোয়ারা হচ্ছে। কিন্তু এখানে পেশাদারিত্ব, দক্ষতা, তাদের ডেডিকেশন কিংবা এই পরিবর্তনের প্রতি বা আন্দোলনের প্রতি তাদের কমিটমেন্ট আছে কিনা। কারণ আমরা তো একটা বিশাল পরিবর্তন করেছি, এটা কোনো মানে সংগঠিত রাজনৈতিক শক্তির আন্দোলন কিংবা সংগঠিত রাজনৈতিক শক্তির পরিকল্পনায় এই পরিবর্তন হয় নাই। এটা ছাত্রদের আন্দোলনের মধ্যে দিয়ে একটা এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটা পরিবর্তন হয়েছে। সো আমরা তরুণরা যেটা চাই, আমরা 2018 সালে বিশেষ করে এই পট পরিবর্তনের ক্ষেত্রে 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলন এবং একই বছর আমাদের ছোট ভাইদের, জুনিয়র শিক্ষার্থীদের, যেটাকে অনেকে কিশোর বিদ্রোহ বলেছিল, তাদের সেই নিরাপদ সড়ক আন্দোলনের দুঃসাহসিক ভূমিকা দেশব্যাপী এটা, এবং সেই আন্দোলন আপনি লক্ষ্য করেছেন ছাত্ররা কিন্তু প্ল্যাকার্ড তুলেছিল যে রাষ্ট্র মেরামত চলছে, রাষ্ট্র সংস্কার চাই। সো আমি মনে করি যে এই 18 সালের এই দুটো আন্দোলন আমাদের তরুণদেরকে রাজনৈতিকভাবে, স্যার যেটা বলছে যে দেশকে নিয়ে আরও তাদের মধ্যে একটা সচেতনতা বোধ তৈরি করেছিল, যার ফলে তাদের এই চিন্তা ভাবনা এবং 16 বছরের এই কর্তৃত্ববাদী শাসনের ফলে একেবারেই ভিন্ন মতের উপরে যে ধরনের একটা নিষ্পেষণ নির্যাতন চালানো হয়েছে, এগুলো একটা প্রেক্ষাপট বা প্লট তৈরি করেছে, যার ফলে এই গণ-অভ্যুত্থানটা হয়েছে। সো এই গণ-অভ্যুত্থানের তাহলে যে জন আকাঙ্ক্ষাটা ছিল রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কার, সিস্টেমের পরিবর্তন, যেটা আপনারা দেখেছেন নিরাপদ সড়ক আন্দোলনে প্রধানমন্ত্রীর দপ্তরের গাড়িতে কিন্তু ছাত্ররা মার্কার দিয়ে লিখে দিয়েছিল প্রশ্নবোধক চিহ্ন দিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার লাইসেন্স কোথায়। এবং সেই সময় ডিআইজি, মন্ত্রী লেভেলের অনেক আপনার লোককে গাড়ি থেকে নামিয়ে হেঁটে যেতে বাধ্য করেছিল শিক্ষার্থীরা, কারণ তাদের লাইসেন্স ছিল না। সো এই অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ কিংবা বিদ্রোহ, আমরা যেটাই বলি না কেন, এই যে দুঃসাহসিক কাজ, এটার মধ্যে দিয়ে তো পরিষ্কার যে, এবং এই তরুণরা যেভাবে বলছিল এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, যে তারা একটা সুস্থ, সুন্দর, একটা গণতান্ত্রিক, একটা সহনশীল রাষ্ট্র চেয়েছিল বা এটা তাদের মাথায় আছে। সেখান থেকে তারা এই প্রতিবাদে বন্দুকের নলের গুলির সামনে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলগুলো তো 16 বছর আপ্রাণ চেষ্টা করেছে, রাজনৈতিক দলগুলো পারে নাই, কারণ দলের ডাকে কিন্তু সাড়া দেয় নাই। মানুষ মনে করছে রাজনৈতিক দল যদি আসে, ক্ষমতার পরিবর্তন হয়, এ গিয়ে বি আসবে, বি গিয়ে সি আসবে, ওইটা জেলেও সেই কদু। যে কারণে রাজনৈতিক দলগুলোর আন্দোলনে সেইভাবে কিন্তু খুব একটা সাড়া দেয় নাই। তো আজকে এই ছাত্র এবং তরুণদের আন্দোলনের মধ্যে দিয়ে এবং সাধারণ জনগণের অংশগ্রহণের ফলে যে একটা গণ-অভ্যুত্থান হয়েছে, সেইখানে আমরা খুব উল্লেখযোগ্য পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আজকের আমি প্রসঙ্গে আরেকটু কথা বলতে চাই যে আজকে ছাত্র সংসদ নির্বাচনে যেই
আলাপটি হচ্ছে। প্রথমত হচ্ছে যে আপনারা যদি বিদ্যমান সিস্টেমের পরিবর্তন করতে চান তাহলে নেতা লাগবে, এই সিস্টেম পরিবর্তন করার জন্য মানুষ লাগবে। আমরা পরিবর্তন করেছি, কিন্তু আমরা কি নিজেদের মানে এই পরিস্থিতির পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা কি আসলে মানসিকভাবে আমরা পরিবর্তন হয়েছে কিনা? তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব, কিভাবে আমরা একটা নতুন সোসাইটি বিনির্মাণ করব, কিভাবে আমরা রাষ্ট্র পুনর্গঠন করব? তার জন্য কিছু পরিবর্তনশীল মানুষও লাগবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি হয়, রাকসুর তফসিল হয়েছে, ডাকসুর তফসিল হয়েছে, জাকসুর তফসিল হয়েছে, তিনটা দেশের বিশেষ করে 4টি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় যারা একটা বিশেষ অধ্যাদেশ দ্বারা পরিচালিত হয়, এবং বাংলাদেশের রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, প্রশাসন বলেন, সর্বক্ষেত্রেই বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা আছে, কিন্তু এই 4টা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অগ্রগণ্য। তো এই বিশ্ববিদ্যালয়গুলোতে যদি এই ছাত্র সংসদ নির্বাচনের ট্রেন্ডটা যদি শুরু হয়ে যায় এবং এর ধারাবাহিকতা যদি থাকে, তাহলে আগে যেভাবে 60-এর দশকে, 70-এর দশকে, এমনকি 80-তে সামরিক শাসনের সময় কিন্তু মোটামুটি নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনগুলো হতো, এবং এই নির্বাচন হলে একটা ইতিবাচক জাতীয় রাজনীতিও আমরা পাবো, যেই তরুণরা, মেধাবীরা আপনার এই ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে বের হয়ে আসবে, তারা সবাই কেবলমাত্র রাজনীতি করবে সেটা না, তারা একাডেমিক কিংবা কালচারাল বিভিন্ন সেক্টরেও তারা নেতৃত্ব দিতে পারে। যেমন ধরেন এখন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি তো ডক্টর ইউনুস স্যার, সহসভাপতি আলী রিয়াজ স্যার, উনি কিন্তু ডাকসুর সাহিত্য সম্পাদক ছিল। উনি সাহিত্য সম্পাদক হয়ে উনি তো ওনার ক্যারিয়ার একেবারে ফুল রাজনীতির দিকে নেন নাই, উনি একাডেমিকের দিকে চলে গেছে। তারপরে আপনার ওই কমিটির সদস্য বদিউল আলম মজুমদার, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হল ছিল, এখন জহুরুল হক হল, ওই হলেরই আপনার জিএস ছিলেন। কিংবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ স্যার, মানে আমি 3জন সিনিয়র ব্যক্তির নাম দিলাম, উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারপরে বিএনপির রাজনীতিতে এসেছেন জিয়াউর রহমানের হাত ধরে। উনি মানে ছাত্র নেতৃত্ব থেকেই কিন্তু ওনারা কেউ একাডেমিকের দিকে চলে গেছেন, কেউ সিভিল সোসাইটি লিড করার জন্য ভালো এনজিও, দেশের এনজিও সেক্টরে একটা বিস্তার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, আবার কেউ রাজনীতিতে এসেছেন। সো আমরা মনে করি যে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে বা ছাত্র সংসদ নির্বাচন যারা করবে, তারা কেবল সবাই রাজনীতিই করবে এইটা না, তারা স্ব ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু নেতৃত্ব দিতে পারে। সেই জায়গা থেকে আমি মনে করি যে ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়মিত হওয়া দরকার। কিন্তু আমি এখনো সন্দিহান, আমার সংশয় রয়েছে যে যেই বিশ্ববিদ্যালয় 3টিতে নির্বাচন হয়েছে, তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচন শেষ পর্যন্ত হয় কিনা। এখন আমি অনেক ক্ষেত্রে খুব আশাবাদী মানুষ, এই ক্ষেত্রে একটু সংশয় আছে। এবং আবার এইটা আপনাদেরকে বলে, আপনারা আমার মতো সবাই হতাশ হবেন না বা নিরাশ হবেন না, কারণ ডাকসু নির্বাচন, আমি যে নির্বাচনে বিপি হয়েছি ওই নির্বাচনে হবে কিনা আমি নির্বাচনের দিনও কিন্তু সংশয় ছিলাম, এবং একটা সংশয় প্রমাণিত হয়েছে যে আমি বিপি হয়েছি কিন্তু আমার ভোট আমি দিতে পারিনি। কারণ আমি ভোট দিতে যাব 12:30, তখন মানে হচ্ছে দৌড়ানি দেওয়া শুরু হয়ে গেছে। সো আমি আর ভোট দিতে পারিনি। তারপরে গেলাম মেয়েদের একটা হলে, সেইখানে তো আরেক কাণ্ড, একজন টিচার সেই তার পছন্দের ছাত্রীদেরকে সহযোগিতা করে আগের রাতেই সিল মেরে রেখেছিল। সো সেই ক্ষেত্রে আমরা এই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যখন আমাদের সাথে মতবিনিময় করেছে নির্বাচনের ভোট কেন্দ্র হলের বাইরে করবে নাকি একাডেমিক ভবনে করবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার আমাদের সাথে এই আন্দোলনের অ্যাক্টিভিজমের মাধ্যমে পরিচয়, কামরুল স্যার, উনিও পরামর্শ নিয়েছেন যে তাহলে কিভাবে, তোমাদের সাজেশনটা কি। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় বোধহয় সেম, অনেক ছাত্র মোর দেন 50% আউট অফ হল বাইরে থাকে, ঢাকা 70% একজন বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সেম, জাহাঙ্গীরনগর অনেকখানি আবাসিক। তো বাইরের ছাত্ররা এই দীর্ঘদিনের কালচারের ফলে হলকে এমনি একটা আতঙ্কিত জায়গা মনে করে, যে এখানে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো কি বলে, কি করে, মারামারি লাগাই দেয় কিনা, ঝামেলা হয়ে যায় কিনা। তো যারা হলে থাকে না তারা এটাকে খুব ভয় পায়। প্লাস হচ্ছে আবার কিছু সংগঠন, বিশেষ করে গত 16 বছরে তো আমরা দেখেছি ছাত্রলীগের প্রচণ্ড রকম একটা আধিপত্য। এখন এইবার 1 বছরে কতটুকু কার আধিপত্য হয়েছে আমরা জানি না, তবে এইটুকু আজ করতে পারি, কারো না কারো আধিপত্য ডে বাই ডে হচ্ছে। সো সেই জায়গা থেকে যদি একাডেমিক ভবনে ভোট কেন্দ্র হয়, এটা আমার মনে হয় যে শিক্ষার্থীদের জন্য কমফোর্টেবল হবে। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় তাই করছে বোধহয়, জাহাঙ্গীরনগরও তাই করার চিন্তা করছে,
রাজশাহী বিশ্ববিদ্যালয় কি করবে আমি জানি না। আর ডাকসুর প্লাস এই ছাত্র সংসদের রাকসুর ও গঠনতন্ত্রের একটা কথা একজনে বলেছে যে ভাইস চ্যান্সেলর যে কোনো সময় চাইলে এটা ভেঙে দিতে পারে। তো এটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং বিষয় যে আমরা সব কিছু মডিফাই করি, সময়ের সাথে পরিবর্তন করি, কিন্তু এই ছাত্র সংসদের গঠনতন্ত্র পাকিস্তান আমলে যেভাবে মূলত এই বিশ্ববিদ্যালয়গুলোকে ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে মানে হচ্ছে কি বলবো একটা কন্ট্রোল ডেমোক্রেসির মতো ছাত্র সংসদ নির্বাচন হবে, আবার তারা যদি বেশি গন্ডগোল করে, বিশ্ববিদ্যালয় যদি চ্যালেঞ্জ হয়ে যায় কিংবা সরকারের জন্য যদি চ্যালেঞ্জ হয়ে যায়, ওইটাকে যেন ডিজলভ করে দিতে পারে, যেটা 2018 সালে ডাকসু নির্বাচনের যেই মানে হচ্ছে এটাকে কি বলবেন মানে এটা একটা চালাকি নাকি বাস্তবতা, যেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন নির্বাচন আয়োজনের আগে 18 সালে করেছিল। 19 সালের 11ই মার্চ ডাকসু নির্বাচন হয়েছে। আগে ডাকসুর গঠনতন্ত্রে ছিল পরবর্তী উত্তরসূরি না আসা পর্যন্ত এই ডাকসু দায়িত্ব পালন করবে। তো এখন ধরেন আমার যদি ছাত্রত্ব না থাকে, তাহলে তো আমি গালি খাওয়ার জন্য আদুবাই হয়ে কি আমি ছাত্র সংসদে বসে থাকবো? তাহলে তো এমনিতেই আমি নির্বাচন নিয়ে আরেকটা তারা দেবো ছাত্রদেরকে। কিন্তু ওনারা আপনার এই ডাকসুর গঠনতন্ত্র ওইটুকু সংশোধন করে ওনারা অ্যাড করেছিলেন যে এই 365 দিনের পরে 90 দিন অতিরিক্ত দায়িত্ব পালন করবে। 90 দিনের মধ্যে নির্বাচন না হলে এইটা ওই সায়েন্সের মতো অটোফেস কোষ যেমন অটো নিজেকে খেয়ে ফেলে, ঠিক ওইভাবে এটা অটো ডিজলভ হয়ে যাবে। এটা ডাকসুর গঠনতন্ত্রে এই সংশোধনীটা এনেছিল। আবার ওইটার সাথে আবার সিনেটের প্রতিনিধিত্ব আছে, যেটা 73-এর অধ্যাদেশ, ওইখানে আবার কিন্তু এটা সংশোধন করতে পারে। কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের মর্যাদার ক্ষেত্রে কিংবা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তারা 73-এর অধ্যাদেশকে খুব অনার করে, ওইখানে হাত দেয়নি। ওইখানে আবার বলা আছে যে পরবর্তী উত্তরসূরি না আসা পর্যন্ত সিনেটে তারা দায়িত্ব পালন করবে। যদিও আমি আমার ম্যাচ শেষ হওয়ার পরে আমি ডাকসুতেও দায়িত্ব পালন করিনি, আমি সিনেটেও অংশ নেইনি। আমি বলছিলাম লাস্টে যখন শেখ মুজিবুর রহমানের কে ডেডিকেটেড করে একটা স্পেশাল সমাবর্তন করেছিল, আমি বলছিলাম আমি এখন ছাত্র না, সুতরাং আমি ছাত্রদের প্রতিনিধি হিসেবে আমি সিনেট সদস্য না, তাই আমি এইটা বর্জন করলাম, আমি সেটাতে অংশগ্রহণ করিনি। তো সেই জায়গা থেকে রাকসুতে তো আমার মনে হয় তাদের গঠনতন্ত্র সংশোধনের সুযোগ হয় নাই, নির্বাচনে যেহেতু হয় নাই, আর অধ্যাদেশের তো সুযোগ হয় নাই। সেই ক্ষেত্রে ধরেন এইটা এখনকার ভাইস চ্যান্সেলররা ওই ঝুঁকি নেবেন না। এই অভ্যুত্থানের পরে ছাত্রদের একটা আন্দোলনের তীব্রতা তো দেখেছে যে রাজনৈতিক কারণে একটা নির্বাচিত সংসদকে ভেঙে দেওয়া, কিন্তু এইটা মানে রাষ্ট্রপতির মতো ভাইস চ্যান্সেলরকে একটা পাওয়ার দেওয়া হয়েছে। সংশোধন করা গেলে ভালো। আর নির্বাচন হলে তার আগে তো গঠনতন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কয়েক দফা আলোচনা করে, আচ্ছা সংশোধন হয়েছে, তাই তো ভালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কয়েকবার আলোচনা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। কিন্তু একটা বিষয় আমাদের ছাত্র নেতৃবৃন্দ যেটাতে খুব বিরোধিতা করে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আগেই বলছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রদের সহ এই আলোচনাটা করেছি তখন তারা অনেকে আমার সাথে দ্বিমত হয়েছে। এখানেও আপনারা হতে পারেন, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে, যেহেতু একটা টার্মে আমি কাজ করেছি, আমাদের সাথে 23 জন ছিল ছাত্রলীগের, 2 জন আমি আর আক্তার ছিলাম ছাত্র অধিকার পরিষদ থেকে। সেইখানে ডাকসুর সভাপতি হচ্ছেন ভাইস চ্যান্সেলর উপাচার্য, আর ট্রেজারার হচ্ছেন শিক্ষক একজন। এই ক্ষেত্রে হয় কি যে আপনার গঠনতন্ত্রে যেভাবে কাজ করার কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের এতদিনের যে রাজনৈতিক সংস্কৃতি বা পরিবেশ, যে অসহিষ্ণু পরিবেশ, মানে ওই গ্রামের প্রবাদের মতো জোর যার মূল্যক তার, হ্যাঁ, যার যত শক্তি সেই সব করে। তো সেই ক্ষেত্রে ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার অনেক খারাপ কিছুর পরেও তারা যদি ওই বডিতে না থাকতো, আমরা ডাকসু ছাত্র সংসদের রুমে মিটিংই করতে পারতাম না, ধাক্কায় বের করে দিত। সেই ক্ষেত্রে এরকম একটা ব্যালেন্স করার জন্য হলেও আমি মনে করি যে শিক্ষকদের একটা প্রতিনিধিত্ব থাকা একটু ভালো, থাকা উচিত। কিন্তু আমি বলছি, আগে ছাত্ররা অনেকে দ্বিমত পোষণ করছে যে ছাত্র সংসদে শিক্ষকদের দরকার নাই। কিন্তু আমরা যদি এইটাকে একটা ফ্যামিলির মতো দেখি, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানকে, সেখানে আমাদের সর্বোচ্চ অভিভাবক আমরা ভাইস চ্যান্সেলর, প্রক্টর, যারা এরকম ছাত্র উপদেষ্টা দায়িত্বে থাকেন, সেক্ষেত্রে আমার মনে হয় অন্তত 2-1 জন শিক্ষকের অবশ্যই এই ছাত্র সংসদকে ফাংশন করার জন্য হলেও থাকা দরকার। আর ছাত্র সংসদ আমি যেটা মনে করি, এখানে এইবার যদি ছাত্র সংসদ না হয় তাহলে ওই আগের বারের মতোই গত 3 দশকে যেভাবে হয় নাই, সামনেও হবে না। তাহলে ছাত্ররা এত বড় একটা পরিবর্তন করলো, যেই ছাত্ররা তারা যদি নিজেদের অধিকারটাই আপনার এনশিওর করতে না পারে, তাদের নেতৃত্ব
নির্বাচনের ক্ষেত্রে, নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে শিক্ষকদের, প্রশাসনের সাথে একটা সম্পর্ক উন্নয়নের একটা পথ বা সম্পর্ক তৈরির একটা ফর্মাল জায়গা, ছাত্র সংসদ, সেটাই যদি তারা আদায় না করতে পারে, তাহলে এই পরিবর্তন করে ছাত্রদের কি হলো? সেই জায়গা থেকে আমি আমাদের সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে বলবো, আপনাদের মধ্যে অনেকের আদর্শিক বিভাজন আছে কিংবা আদর্শিক রিজিডিটি আছে, বিভিন্ন ধরনের অবস্থান আছে, এইগুলো একটু পাশে রেখে এই ছাত্র সংসদের বন্ধ তালাটা সবাই মিলে খোলেন। কারণ আমি দেখতে পাচ্ছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর মিটিং হয়েছিল, সেখানে যেটা শুনলাম, এর আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি নিয়েও ছাত্রদের একটা ব্যাপক প্রতিক্রিয়া দেখেছি। তো ছাত্র হল কমিটি নিয়ে যে তারা প্রতিক্রিয়া দেখিয়েছে সেটা স্বাভাবিক, কারণ আসলে আমরাও হলে ছিলাম, কার্যত আজকের শিরোনামের মতো যে দাসত্ব নাকি মুক্তি, হলে আমরা ওই দাসত্বের মধ্যেই ছিলাম, যে আপনার ছাত্রলীগের প্রোগ্রাম করলে হলে থাকা যায়, না হলে হলে থাকা যায় না। আগের পিরিয়ডেও তো অনেকখানি তাই ছিল, মানে প্রভিসি বিশ্ববিদ্যালয় একটা পথ, কিন্তু ছেলেবেলা দুষ্টাইম করে অনেকে বলতো প্রোগ্রামের বিনিময়ে সিট, এটা প্রভিসি, মানে তারা অনেকে বলতো। তো কারণ এখন ওই সময় তো এটা আমরা দেখেছি, পরীক্ষার আগের রাতে প্রোগ্রাম থাকলে সেখানে ডেকে নিয়ে যাওয়া, কোনো বড় নেতা আসবে তার প্রোটোকলে দাঁড়িয়ে থাকা, এবং বিশেষ করে এটা অনেকের জন্য আসলে একটা মানসিক টর্চারও। তো এই টর্চারটাতেও ক্ষমতাসীন দলগুলো বা বড় ছাত্র সংগঠনগুলো করেছে। তো এখন শিক্ষার্থীদের ধারণা যে কোনোভাবে যদি হল কমিটি ঢুকে, তাহলে আবার নির্বাচনের, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হয় কিনা আমি জানি না, এটা নিয়েও আমার সন্দেহ আছে। কারণ আপনার 111-এর অভিজ্ঞতা আছে, 11 দিন আগে কিন্তু ভোটের 11 দিন আগে 111 ঘটে গেছে। সুতরাং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এখন অনেক গ্যাপ, এর মধ্যে যেটা ওই বলে নামাজে আর কি, কাতার ফাঁক একটু মানে দূরত্ব, মানে ফাঁকা ফাঁকা দাঁড়ালে শয়তান ঢুকে যায়। সো এই যে একটা বড় গ্যাপ আছে, এখানে আবার শয়তান ঢুকে যায় কিনা আমরা জানি না। তো সেই জায়গা থেকে আমি যেটা বলতে চাই যে ছাত্রদের কনসার্নটা ওইখানে, আমি অনেকের সাথে কথা বলে বুঝলাম যে এখন যদি হল কমিটিটা হয়, তাহলে এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে ওই পূর্বের প্র্যাকটিসে ফিরে আসবে। সুতরাং আমরা হলে রাজনীতি চাই না, আমরা ক্যাম্পাসে রাজনীতি থাকুক, কিন্তু হল কমিটি না হোক কোনো সংগঠনের। এখন এইখানে যদি ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো একমত হয়, শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে বোঝাপড়ার ভিত্তিতে, যে না আমরা হলে কমিটি করব না, আমরা ক্যাম্পাসে কমিটি থাকবে, সেটা শিক্ষার্থীদের আপনার মতামত। এখানে আমার ব্যক্তিগত, কারণ তাদের আবেগ আমি বুঝি, আমি একজন ছাত্র নেতা হিসেবে তাদের সমর্থনে এবং তাদের কারণে আমি এই জায়গায় এসেছি, আমি তাদের আবেগকে আঘাত করতে চাই না। এইটা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে এবং ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো সেখানে রোল প্লে করতে পারে, একটা ওপেন ডিসকাশন আয়োজন করতে পারে, যে একটা ডিবেট আয়োজন করতে পারে যে হলে ছাত্র রাজনীতি থাকার সুবিধা অসুবিধা কিংবা কেন তারা বন্ধ চাচ্ছে, সেই ক্ষেত্রে তারাই সিদ্ধান্ত নেব। এখানে একজন সাংবাদিক ভাই এটা নিয়ে একটু প্রশ্ন করেছিল, এই কারণে আমি এই কথাটা বললাম। আর বিশ্ববিদ্যালয়ের যেটা ওই গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা আরেকটা ঘটনা দেখেছি, আপনার ছাত্র সংগঠনগুলোর মিটিংয়ে শিবিরের অংশগ্রহণের প্রতিবাদে 3টা ছাত্র সংগঠন মিটিং ওয়াকআউট করেছে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি একটা এক্সপিরিয়েন্সের শিকার হয়েছি, আমি নাম বলবো না। একজন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতা একটা প্রোগ্রামে, আমি সেখানে অতিথি ছিলাম, এসে শিবির সেখানে থাকবে এই কারণে সে আর ভিতরেই ঢুকে নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি জানতে পারলাম, অনেকে বলছে যে শিবির যদি থাকে তাহলে অনেকে আসবে না। এখন ব্যক্তিগতভাবে আমি বলি, আমি যখন প্রতিকূল সময়ে রাজনীতি করেছি, হ্যাঁ, তখন আমাদের মিছিলে কিংবা আমার কর্মকাণ্ডে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির লোকেরা সমর্থন করেছে, সহযোগিতা করেছে, কারণ তারা দেখছে যে তারা কিছু করতে পারতেছে না, সো এই ইয়ং গ্রুপটা করতেছে, লেট দেম ডু। তারপরে আবার ধরেন শিবিরের নেতৃবৃন্দ হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এতগুলো ভোট পেলাম, এইরকম একটা পরিস্থিতিতে নিশ্চয়ই তারাও ভোট দিয়েছে, আবার অন্য মতাদর্শেরও অনেকে ভোট দিয়েছে, কারণ সেই সময় তাদের সময়টা অনুকূল ছিল না। কিন্তু এখন আবার যখন তাদের সময় অনুকূল, এখন কিন্তু আবার আমি কিন্তু ব্যাপক ধরনের, এখন ধরেন বড় সংগঠনগুলোর যে সিস্টেম, তাদের যে টেকনোলজি, তাদের যে সুবিধা, সেটা আমরা কিন্তু নানান ধরনের অপপ্রচার প্রোপাগান্ডার শিকার হই। আগে যারা প্রশংসা করতো এখন অনেকে গালি দেয়। তো যাই হোক, এটা আমার জন্য ম্যাটার না। আমি বলছি এই কারণে আমার কারোর প্রতি, শিবির ছাত্রদল কারোর প্রতি আমার বিশেষ ভালোবাসা কিংবা আমার পক্ষপাত নেই। আমি তো একটা স্পেসিফিক সংগঠনের জায়গায় আছি, ছাত্রাধিকার থেকে এসেছি, তাদের প্রতি আমার একটা হয়তো ধরেন বিশেষ দৃষ্টিভঙ্গি থাকতে পারে। কিন্তু তারপর আমি বলছি, এখন এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি, বা জাতীয় পর্যায়ে তো
জামাত যেভাবে একটা রাজনৈতিক অগ্রাধিকার পাচ্ছে, সেই ক্ষেত্রে শিবিরকে মানে বাইরে রেখে কতটুকু বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির কার্যক্রমের আপনারা ফাংশন করতে পারবেন, সেটা একটা প্রশ্ন থেকে যায়। সেটা সিদ্ধান্ত আপনারা নেবেন। আমার জাস্ট নিজের অভিমতটা আমি শেয়ার করছি। সেক্ষেত্রে আমার অভিমতটা হচ্ছে এটা যে আমরা বিভিন্ন ক্ষেত্রে, সেটা জাতীয় রাজনীতিতেও ক্যাম্পাসের ক্ষেত্রেও যতটুকু মানে গুরুত্বপূর্ণ ইস্যুতে, মৌলিক ইস্যুতে আসলে একমত হয়ে কাজ করতে পারি, সেই ধরনের একটা দৃষ্টিভঙ্গি বোধহয় আমাদের থাকলে তাহলে আমরা একটা ইনক্লুসিভ ক্যাম্পাস কিংবা আমরা এই ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটা সুস্থ ধারার ছাত্র রাজনীতি যেটা আমরা চাই সেটা আমরা পেতে পারি। এখন ধরেন আপনারা শিবিরের মানে হলের রাজনীতি নিষিদ্ধের একটা বিষয় হচ্ছে, যেমন আওয়ামী লীগ আমলে তো শিবির সবচেয়ে বেশি টার্গেটেড ছিল, তাও কিন্তু তাদের রাজনীতি হলে হলেও ছিল। সে এখন যদি আপনারা অন্য সংগঠনগুলো হলের রাজনীতি বন্ধ হয়ে যায়, আমি এটা বলতে পারি কারো রাজনীতি না থাকলেও, সংগঠন না থাকলেও শিবিরের কার্যক্রম চলবে, তাহলে তো আপনারা লুজার হবেন। সো সেই ক্ষেত্রে আপনারা চিন্তা করেন আপনারা আসলে ওয়ে আউটটা কিংবা শিক্ষার্থীদের সাথে কনসালটেশন করে কি প্রক্রিয়া আসলে এটাকে নর্মালাইজ করবেন বা কি সিদ্ধান্ত নেবেন। সর্বশেষ আমি এইখানে একজন অনেকগুলো মিডিয়া আসছে বোধহয়, এই কারণেই ওনারা একটা প্রশ্ন করেছেন জাতীয় নির্বাচন একটা ইস্যু নিয়ে, আমি এটা বলে তাহলে আমি একটু শেষ করব। যেটা হচ্ছে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে একটা বিষয় ছিল এই পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির গঠন প্রক্রিয়া মূলত কেমন হবে। তো সেখানে আমি রাজনৈতিক দলগুলোকে কিন্তু স্মরণ করে দিয়েছিলাম যে দেখেন আপনারা একটা বিষয় কিন্তু মনে রাখেন যে এই চাকরির বৈষম্য থেকেই, বেকারত্বের ক্ষোভ থেকেই কিন্তু কোটা সংস্কার আন্দোলন, এবং যে আন্দোলন দীর্ঘ 16 বছরের এই রকমের একটা শক্তিশালী রেজিম যার শুধু দেশের অভ্যন্তরে না বহির্বিশ্বের একটা ব্যাকআপ ছিল, সেটাকে কিন্তু বিতাড়িত করেছে। আর আপনারা যদি এখন মানে আলোচনায় একজন বলছিলেন যে সপ্তাহ আওয়ামী লীগ নিয়োগ দিয়ে গেছে, এখন আমরা সামনে আমাদের কিছু নিজস্ব একটা মানে বিবেচনাবোধ থাকবে না, মানে তাদের কিছু লোকজন নেওয়ার একটা রাস্তা থাকতে হবে না। সেই ক্ষেত্রে তখন আমি এটা বলেছিলাম, কারণ আমরা বলছিলাম যে দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এই রকমের কয়েকটা প্রতিষ্ঠানকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করে এগুলো নিয়োগে একটা কমিটি থাকবে, যেখানে সরকারি দল, বিরোধী দল, আপনার সরকারি দল বিরোধী দলের বাইরে সংসদে প্রতিনিধিত্বকারী তৃতীয় দল, এমনকি প্রধান বিচারপতির একজন প্রতিনিধি, এরকমের একটা কমিটি থাকবে যেই কমিটি কোনোভাবেই পক্ষপাত দুষ্ট হবে না। তারা এর একটা নিরপেক্ষ নিয়োগ দেবে এবং যার মধ্যে দিয়ে এর কর্মকাণ্ডে একটা স্বচ্ছতা থাকবে, বিশেষ করে পিএসসির ক্ষেত্রে। কিন্তু সেইখানে বড় একটি রাজনৈতিক দল সহ আরও দু একটি দল একমত না, না না পিএসসি আমরা সরকার আসলে আমরা ঠিক করব। কারণ এইভাবে তো সব কিছু এখন নির্ধারণ করে দেওয়াটা ডানা কেটে দেওয়ার মতো, সরকারের ক্ষমতাকে কাটেল করে দেওয়া। সেই জায়গা থেকে আমি মনে করি যে পিএসসিতে যেটা আলোচনা হয়েছিল 200 ভাইবা মার্কস, একেবারেই কি দেখে আপনি 200 ভাইবা মার্কস দিবেন? তার রিটেন, লিখিত, একাডেমিক পারফরমেন্স আছে। ভাইবাতে এটি কি আপনার চলচ্চিত্রের কি বলবেন নায়ক নায়িকা অভিনেত্রী বাছাই, তার মডেলিং, হাঁটা টাটা দেখে, তার ড্রেস আপ এইটা দেখে আপনি তাকে মার্কিং করবেন। এইখানে আগে যে 50 মার্কস ছিল সেটাই এনাফ। এবং এখানে আমরা এই প্রস্তাবটা করেছিলাম যে এটা যেন এই 50 মার্কসই ভাইবাতে নিয়ে আসা হয়। তো সেইখানে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল যেটা যেমন আমাদের আজকে এই সাংবাদিক ভাইয়ের প্রশ্নের মধ্যে যেটা আছে যে আমরা বলছিলাম যে নির্বাচনে আমাদের যেহেতু বাইক্যামেরাল পার্লামেন্ট বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের আলোচনা হচ্ছে, যে এইখানে অন্তত অর্ধেক ভোট কিংবা অর্ধেক আসন প্রপোর্শনেট সিস্টেম বা পিয়ারে হতে পারে, বা বাকি অর্ধেক এক্সিস্টিং সিস্টেম হতে পারে, অথবা লোয়ার হাউসে 300 যে প্রতিনিধি সেটা এক্সিস্টিং সিস্টেমে নির্বাচিত হবে। আর এই আপনার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে আপার হাউসে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। তাহলে ধরুন আপার হাউসে 100 সিট থাকবে, তাহলে কোনো রাজনৈতিক দল যদি টোটাল 5% ভোট পায় তাহলে তার 5 জন আপার হাউসে প্রতিনিধিত্ব থাকবে। তো এটা একটা উত্তম প্রস্তাব। অনেকগুলো দল আপনার অন্তত আপার হাউসে যেত, একটা ভারসাম্যপূর্ণ একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট হতো, বিভিন্ন ইস্যুতে একটা ডিসকাস করা যেত। কিন্তু এইখানে
প্রধান বৃহৎ একটি রাজনৈতিক দলই এখানে দ্বিমত। শেষ পর্যন্ত এটা পাশ করা হয়েছে কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে কিন্তু। সো সেই ক্ষেত্রে ধরেন বিএনপির মতো দল যদি সরকার গঠন করে, তারা তো আগেই নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমি জানি না তাহলে এটা তারা এক্সিকিউট করে কিনা, কিন্তু এটার পক্ষে অনেকে ছিল। কিন্তু আমি মনে করি যে অন্তত বাংলাদেশে যেটা বারবার বলা হচ্ছে যে এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে, যেটা হর্স ট্রেডিংয়ের মতো এমপি কিনে আপনার সংসদ বারবার ভেঙে দেওয়া হবে, ইমরান খানের মতো গভর্নমেন্ট বারবার ফালাই দিবে। সেই ক্ষেত্রে আমাদের যে 70 নম্বর অনুচ্ছেদের সংশোধনীতে কিন্তু রাজনৈতিক দলগুলো সার্বজনীনভাবে দুটো বিষয় একমত হয়েছে। কোনো দলের সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই সংসদীয় দলের মানে অর্থ বিল এবং আস্থা বিল, মানে সরি আস্থা বিলের পাশাপাশি অর্থ বিলেও তারা ভোট দিতে পারবেন। অর্থাৎ তারা যদি সরকার গঠন করে, তারা যদি বিল আনে বাজেট বিলে, এটা তাদের বিরুদ্ধে আপনার ভোট দিতে পারবে না। তাহলে দুটো জায়গা তো সাংবিধানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং এই আপনার সংখ্যানুপাতিক পদ্ধতিতে লোয়ার হাউসেও নির্বাচন হলে, যেটা বারবার বলা হচ্ছে যে সরকার কয়েক মাস পর পর পরিবর্তন হবে, ওই সুযোগটা কিন্তু 1 নম্বরে নাই। আর 2 নম্বরে তারপর আমরা বলেছিলাম যে যেহেতু একেবারেই প্রথম একটা অবস্থায় এই প্রপোর্শনাল সিস্টেমটা নিয়ে অনেকেই নানান ধরনের ডিবেট করছে, মতামত দিচ্ছে, তাহলে অন্তত এক্সপেরিমেন্ট হিসেবে আমরা আপার হাউসটাকে প্রপোর্শনেট সিস্টেমে আমরা এগ্রি করি। সো সেইটা এখন ডিপেন্ড করবে নেক্সটের যেটা যারা সরকার গঠন করবে তাদের উপরে। কারণ আমাদের জুলাই ঘোষণাপত্রে আমাদের বলা চলে কি বলবেন যে সেই আপনার পেরেক মেরে দিয়েছেন। কারণ হচ্ছে আমরা যেটা বলছিলাম যে যেই মানে হচ্ছে সংস্কারগুলো নির্বাচনের আগে বাস্তবায়ন করা যায়, সেগুলো যেন নির্বাচনের আগে অধ্যাদেশ কিংবা যে কোনো প্রক্রিয়ায় একটা গণভোটের মাধ্যমে হলেও বাস্তবায়ন করা হয়। আর কিছু সংস্কার যদি নেক্সট পার্লামেন্টের প্রয়োজন হয়, সেই পার্লামেন্ট করবে। কিন্তু জুলাই ঘোষণাপত্রে কিন্তু বলে দিয়েছে পরিষ্কারভাবে যে পরবর্তীতে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে এই ঘোষণাপত্র আপনার উদ্ধৃত থাকবে, সন্নিবেশিত থাকবে। তো তাহলে ওই পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধান, তাহলে আমরা যে এই যে ঐক্যমত্য কমিশন প্রায় আপনার 3 মাস ব্যাপী আলোচনা করলাম, বিভিন্ন শীর্ষ নেতৃবৃন্দ, এতগুলো দল, কার্যত আসলে সেটার আর দাম রইল না। কারণ হচ্ছে নির্বাচিত সরকার যদি মনে করে যে না এগুলো আমি করবো না, আপনি কি করবেন? আপনার তো কোনো বাধ্যবাধকতা নাই। এখন আমরা ওই নৈতিক জায়গা বা এগ্রিমেন্টের জায়গা থেকে যদি ধরে নেই যে আমরা করব, সবাই মিলে এরকম একটা ঐতিহাসিক পট পরিবর্তনের পরে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। 90-এও এরকম একটা সামাজিক চুক্তি হয়েছিল, 3 জোটের রূপরেখা, কেউ মানে নেই। এমনকি সবচেয়ে বাংলাদেশের অ্যাক্টিভ সোশ্যাল কন্ট্যাক্ট, যেটা বাংলাদেশের এই আপনার পিসফুল পাওয়ার ট্রানজিশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো, সেই কেয়ারটেকার গভর্নমেন্টই আওয়ামী লীগ এসে বিলোপ করে দিল। যার ফলেই তো এই ফ্যাসিবাদ এবং আমরা গোটা একেবারেই সমাজের মানুষ, দেশের মানুষ নির্যাতন নিষ্পেষণের মধ্যে থেকেই এই গত 16 বছর ছিলাম, এবং এই লড়াইয়ের মাধ্যমে এটা একটা পরিবর্তন হলো। সো সামনে নির্বাচিত সরকারে আসলে তারা কি করে সেটা আমরা জানি না। তাহলে এখানে একটা সুযোগ আছে, এখন যেটা মনে করি ঘোষণাপত্র যেটা দিছে, এখন আমরা বলছি আমাদের মতের প্রতিফলন হয় নাই, আমরা যদি সম্ভব হয় সংশোধনী চাই, কিন্তু কার্যত ইতিহাসে এই ধরনের ঘোষণাপত্রে আর সংশোধনী হয় না, আর পরিবর্তন হয় না, এবং সরকার স্বাভাবিকভাবেই করবে না। তো সেই জায়গা থেকে এখন আমাদের হাতে ওয়ে আছে, এই আপনাদের এই মতো তরুণরা যারা আমরা সবাই মিলে আন্দোলন করেছিলাম, আমাদের এই চিন্তাটাকে মানে জারি রাখা, সামনেও যে কোনো প্রয়োজনে যেন আমরা ভয়েস রেজ করতে পারি। সেকেন্ড হচ্ছে আগামীতে সংসদ নির্বাচন হলে সেখানে অন্তত আমরা যারা ভোট দেব, প্রায় 4,36,00,000 তরুণ হচ্ছে এই নির্বাচনে ভোটার, যাদের বয়স 29-এর নিচে। সো এই তরুণরা কিন্তু আগামী নির্বাচনে সরকার গঠনের ক্ষেত্রে জয় পরাজয় নির্ধারণ করে দেবে। তাহলে আমরা যদি সচেতনভাবে কনভেনশনাল রাজনীতির বাইরে যদি একটা পরিবর্তনকে বেছে নিতে পারি, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে যেটা হয়েছে গত কয়েক বছরে, তাহলে হয়তো বাংলাদেশে একটা নতুন দিকে আমরা যাত্রা শুরু করতে পারি, নতুন কিছু হতে পারে। আদারওয়াইজ পুরানো রাজনীতির মধ্যে থেকে, পুরানো রাজনৈতিক ব্যবস্থায় নতুন কিছু আশা করাটা সেটা আসলে দুরূহ ব্যাপার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সব কিছু তো ওইভাবে বলা যায় না, কিন্তু মানে দেশি বিদেশি অনেকগুলো প্রেক্ষাপট আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি।
হয়তো আরেকটু সময় গেলে এটা আপনারাও দেখতে পাবেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, রাজনৈতিকভাবে আপনি একটা বিষয় লক্ষ্য করেন যে এখন তো আমরা যারা আছি সবাই আমরা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বলছি, সেই শক্তিগুলোর মধ্যে যে প্রচণ্ড বিভাজন, তো এই বিভাজন যদি জারি থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না। এই বিভাজনই নির্বাচন পেছানোর জন্য এবং নির্বাচনকে অনিশ্চিত করে দেওয়ার জন্য যথেষ্ট। ধন্যবাদ। একটা আন্তরিক চাওয়া এবং তারা চায়, কিন্তু নির্বাচনের প্রক্রিয়া বা নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে আবার তাদের কারো কারোর মধ্যে একটু সমস্যা আছে। এবং ভাইস চ্যান্সেলর স্যারের সাথে কথা বলেছি, উনি তো খুব পজিটিভ যে উনি নির্বাচন দেওয়ার জন্যই উনি তফসিল দিয়েছেন এবং উনি এটা চান। সেই ক্ষেত্রে এই জন্য আমি কিন্তু বারবার বলেছি যে আমাদের ছাত্র সংগঠনগুলোই মূলত আসলে এইখানে একটা প্রধান ভূমিকা পালন করতে হবে। তারা যদি সহযোগিতা করে তাহলে তাদের সহযোগিতা পেলে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে এড়াতে পারবে না। তারা যদি নির্বাচন চায়, আমার মনে হয় না যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারবে। না, এটা আমি তো একেবারে ওই প্রয়োজনীয়তা উল্লেখ করেই বলেছি যে একাডেমিক ভবনে অনেকে কমফোর্টেবল ফিল করবে। হলে অনেক ধরনের বিশেষ করে অতীতের ছাত্র সংগঠনের আধিপত্য ছিল, এখনও কিছু কিছু জায়গা আছে, সেক্ষেত্রে হলে একটা গন্ডগোল হওয়ারও সম্ভাবনা থাকে। এবং যারা হলে থাকে না তাদের অনেকে হলে যাওয়াটা স্বস্তি বোধ করে না। সেজন্য একাডেমিক বিল্ডিংয়ে ভোট হলে সেটা একটা ভালো পদক্ষেপ হতে পারে। তারপর এক এক বিশ্ববিদ্যালয়ের তো এক এক ধরনের নেচার আছে, সেই ক্ষেত্রে সবচেয়ে এই জায়গায় ছাত্র সংগঠনগুলোর সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সিদ্ধান্ত নেয় সেটি সবচেয়ে ভালো হবে।